প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন যে বিশিষ্ট সঙ্গীতজন এবং সঙ্গীতজ্ঞ, সঙ্গীতে আমাদের অভিভাবক মুস্তফা জামান আব্বাসী আজ ভোরে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি ছিলেন বাংলা সঙ্গীতের অন্যতম কাণ্ডারি। বহুমাত্রিক সঙ্গীত বলতেই যার উপস্থিতিকে অপরিহার্য মনে করেছি আমরা। মুস্তফা জামান আব্বাসীর চলে যাওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে, বিশেষ করে সঙ্গীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আজকের এই আয়োজনে আমরা মুস্তফা জামান আব্বাসীকে স্মরণ করব, শ্রদ্ধাঞ্জলি জানাব এবং এই উদ্দেশ্যে আজকের আয়োজনে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল এবং আছেন সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা। এছাড়াও আমাদের সাথে অনলাইনে আজ যুক্ত থাকবেন মুস্তফা জামান আব্বাসীর পরিবারের একজন সদস্য অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। আজকের এই ক্ষণে দুজনকে পেয়েছি। সত্যি বলতে যেমন বলছিলাম যে শুধুমাত্র সাংস্কৃতিক অঙ্গনে নয়, সঙ্গীতাঙ্গনেও একজন মুস্তফা জামান আব্বাসীর চলে যাওয়া যে শোকের ছায়া আমাদের আচ্ছন্ন করে রেখেছে এবং যে ক্ষতি বাংলা সঙ্গীতের, তা আসলে অপূরণীয়। এই যে চলে যাওয়া এবং তাকে স্মরণে রাখা, সব কিছু মিলিয়ে আমরা তাকে ঘিরে আজকের আয়োজন সাজিয়েছি। তাকে নিয়ে শুনতে চাই খায়রুল আনাম শাকিল। আসলে ওনাদের ওই সময়কার যারা ছিলেন সঙ্গীতের লোক বলি আমরা, সাংস্কৃতিক অঙ্গনের যারা ছিলেন, একে একে অনেকেই চলে গেছেন। উনিও বোধহয় সেই রকম বয়সের একজন মানুষ যিনি ওনার জীবদ্দশায় অনেক কিছু দেখেছেন। 86-87 বছর বয়স ছিল ওনার। বিশেষ করে উনি একটা বিশাল সঙ্গীতের পরিবারে ওনার জন্ম ছিল। ওনার বাবা আব্বাস উদ্দিন আহমেদ ছিল, আপনারা জানেন। পাশাপাশি যা দেখেছি ওনাকে, একদিকে ওনার একটা প্রফেশনাল লাইফ ছিল। সেই 60 দশকে আমি ওনার নাম শুনেছি, তখন পরিচয় ছিল না। হাইসেন্স বলে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিতে উনি প্রধান হিসেবে কাজ করতেন। বাবার মুখে তখন ওনার নাম শুনেছি এবং ইত্যাদি। পরবর্তীকালে গানের মাধ্যমে ওনার সঙ্গে পরিচয়। তো সেই গানের মাধ্যমে যখন পরিচয় হলো, একটা জিনিস লক্ষ্য করেছি যে ওনার গানের প্রতি যে ভালোবাসা, এই ধরনের ভালোবাসা শিল্পীদের মধ্যে খুব কম লক্ষ্য করা যায়। উনি সারাটাক্ষণ, উনি এত বয়সকালেও, যেটা হয়তো নাশিদ বলবে, যে উনি প্রতিদিন রেওয়াজ করতেন। এটা আমার ওর মুখেই শোনা যে প্রতিদিন, এমন কোনো দিন নেই যে উনি রেওয়াজ করতেন না। তো যার জন্য একজন ওই মাপের শিল্পী হতে পেরেছিলেন এবং দীর্ঘদিন গান করেছেন। শুধু লোকসঙ্গীত তো বটে ওনার প্রধান যে বিষয়, এছাড়া উনি অন্যান্য সেই সময়কার আধুনিক গানগুলো, আমাদের কিছু কিছু পারিবারিক জায়গাগুলোতে যেখানে আমরা হয়তো পিকনিকে যেতাম বা এরকম, ওরকম দু একটা জায়গায় উনিও উপস্থিত ছিলেন এবং আমি দেখেছি উনি গান করতেন, নানান ধরনের গান। তো সেই থেকে আমি ধারণা করেছি যে সে কেবলমাত্র ফোক নিয়েই যিনি ছিলেন তা না, যদিও তার মূল পরিচয়টি ছিল তিনি আব্বাস উদ্দিন সাহেবের ছেলে এবং একজন বিশাল মাপের একজন লোকসঙ্গীতের শিল্পী। পাশাপাশি উনি অন্যান্য গানও কিন্তু চর্চা করতেন। বিশেষ করে শাস্ত্রীয় গানের প্রতি ওনার একটা বিশেষ আকর্ষণ ছিল, একটা ভালোবাসা ছিল। আর ওনাদের মতো মানুষের আসলে সত্যিকার অর্থে মানে জায়গাটা পূরণ করা খুব কঠিন। ফাতেমাতুজ জোহরা, আপনার কাছে একটু শুনবো যে মুস্তফা জামান আব্বাসীকে আপনি কিভাবে পেয়েছেন বা কিভাবে দেখেছেন তাকে? আব্বাসীর সঙ্গে পরিচয় হয়েছিল 77 সালে আমার। তখন আমার বিয়ের কিছুদিন পরে আর কি, 77 একটু আগের দিকে। তো ওনাদের কাছাকাছি যাওয়ার যে যোগসূত্রটা, এটা তো উনি ভাই। তো আব্বাসী ভাই বলতাম, উনি আমাকে, তুমি আমাকে তুলু ভাই ডাকবে। আমাকে খুব স্নেহ করতেন, খুবই স্নেহ করতেন। তারপরে ওনার বাসায় নিয়ে গেলেন, মার সঙ্গে পরিচয় হলো, ভাবির সঙ্গে পরিচয় হলো, তারপরে তার মেয়েদের সঙ্গে পরিচয়। তারা প্রত্যেক, তার মেয়েরাও আমাকে খুব মানে সম্মান করে। এইভাবে করে আস্তে আস্তে গানের মধ্যে দিয়ে তাদের সঙ্গে আমার অনেক সখ্যতা হলো। সেই পুরনো পল্টনা বাসা ছিল, পুরনো পল্টনা সেই বাসায়। তো আমি দেখতাম এই মানুষটা হচ্ছে আমার কাছে আমার ধারণার বাইরে একজন মানুষ, যার সঙ্গে আমার পরিচয় হলো। সেই মানুষটা কিন্তু একসময় আমার সামনে এত মানে কাছের হয়ে গেলেন এবং প্রচণ্ড ভয় লাগতো তাকে দেখতে। আমার সব কথা খুব কনস্ট্রাকটিভভাবে কোনো কথা বলতেন, এই তুমি এটা করবে, এই একটা কমেডিং ভয়েস ছিল। আর ওনার সঙ্গে আমার গুরু যে ছিলেন, তার সঙ্গে ওনার কোথাও একটা অন্তর্মিল আমি খুঁজে পেতাম, যে গানের ব্যাপারে শাসন করা যেটা, সেটা উনি করতেন। আর বিশেষ করে পল্লীগীতির যে ব্যাপারটা,
এটা কিন্তু অনেক জিনিস ভাইয়ের কাছে আমার শেখা, রেকর্ডিংয়ের সময়, রেকর্ডিংয়ের আগে, অন্য সময়। এই যে ওনার সঙ্গটা পাওয়া, এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার মনের মধ্যে এটা ধরে গেছিল। উনি কিন্তু আমার এই গুরু যারা ছিলেন আমার, তাদের পাশাপাশি উনি কখন দাঁড়িয়েছিলেন হয়তো আমি নিজে জানি না। একটা ফোক গান করতে গেলে সেখানে কীভাবে উচ্চারণটা করব, কীরকম হওয়া উচিত, কেন হওয়া উচিত, উনি কথা বলতে বলতে গান করতে করতে গলা খোলা, শাকিল যেটা বললো যে একবারে ধরাজ গলায়, এত গলার রেঞ্জ এত বেশি। একজন মানুষ অনেক চেষ্টা করলে, অনেক সাধনা করলে কিন্তু রেঞ্জটা ওরকম হয় না, এবং কম্প্যাক্ট রেঞ্জটা খোলা। গানেরই মানুষ ওনারা, আসলে সুরের মানুষ, গানের মানুষ। চর্চা করতেন সবসময়, এবং শুধু বসে চর্চা না, মানে কথা বলতে বলতে তোমাকে গলা খুলে গান শুরু করে দিলে, এই ব্যাপারটা খুব আমাকে আকর্ষণ করতো, যে গলা এরকম গলা খুলে একটা মানুষ সুরে এরকম গান গায় কিভাবে। একদমই সুরের মাঝেই আসলে ডুবেছিলেন তিনি তার জীবদ্দশার পুরোটা সময়। এবং এই যে সম্পদ আমরা তাকে পেয়েছিলাম আমাদের এই ভূখণ্ডে, সঙ্গীত আমলে তার অবদান কোনোদিনও হয় না এটা, এটা জন্মগত হয়েছিল। আমার মনে হয় আমি আরেকটা বিষয় বলতে চাই এই প্রসঙ্গেই, ওনাদের পরিবারের, বিশেষ করে ওনার বাবার ইসলামী নজরুলের গান দিয়ে উনি যেভাবে পরিচিত হয়েছিলেন, তাতে করে একটা বিশেষ জায়গায় ওনাদের একটা অবদান রয়েছে, যে বাঙালি মুসলিম ফ্যামিলিতে গান শোনার রেওয়াজ কিন্তু সেরকম ছিল না। আমি বলছি এখন থেকে 70-80 বছর আগে। কিন্তু আব্বাসউদ্দিন সাহেবের সেই ইসলামী গান থেকেই বাঙালি মুসলমান সমাজে কিন্তু সঙ্গীত শোনাটা শুরু হলো আমি মনে করি। হয়তো 2-4 জন হয়তো থাকতো, কিন্তু ব্যাপকভাবে নজরুলের গান দিয়ে ওনার সেই ঈদের গান, এবং পরবর্তীকালে তো অনেক রেকর্ড উনি করেছেন, এবং এটা একটা বিশেষভাবে আমি মনে করি যে এটা দাগ কেটেছিল সেই সময়কার মুসলমান সমাজে। এটা উনি আব্বাসের চাচাও বলতেন প্রায় অনুষ্ঠানে, এবং আমি নিজেও এটা ফিল করেছি সবসময়। সত্যি তাই। এরপর থেকে এই যে নজরুল সঙ্গীতের পরিচয় বা ইসলামী সঙ্গীতে যে আমাদের এই পথযাত্রা, তারপরে শুধু বেড়ে চলা বা এগিয়ে চলার গল্প। আব্বাসউদ্দিন সাহেবের যে অবদান, তার তো একটা পরম্পরার প্রচার থাকা দরকার। অনেকে দেখো বড় বড় শিল্পী, কিন্তু তার কোনো পরম্পরা নাই, বা থাকলেও সেভাবে তার পুরুষের পরিচয় ধরে রাখতে পারে না বা পারেনি। কিন্তু এনাদের ব্যাপারে সেটা অন্যরকম হয়ে গেছিল। আব্বাসী ভাই, তারপরে ফেরদৌসী আপা, নাশিদ, এরা সব কেন ধরে রাখছে জিনিসটাকে। তখন কিন্তু ওদের সঙ্গে কথা বলতে গেলে তখন তার বাবার কথা চলে আসছে, তাতে করে বিশাল একটা পরিবারের পরিচয় সঙ্গীতের সঙ্গে। আপনাদের কাছে আরো শুনবো এই মুহূর্তে তাদের পরিবারের একজন সদস্য মুস্তাফা জামান আব্বাসীর সঙ্গীত শিল্পী অধ্যাপক নাশিদ কামাল আমাদের কাছে সাথে যুক্ত আছেন, তার কাছেও একটু আমরা শুনতে চাই। মুস্তাফা জামান আব্বাসীকে একজন চাচা হিসেবে আপনি পেয়েছেন, ছোটবেলা থেকে তাকে দেখেছেন, তার সম্পর্কে আমরা একটু জানতে চাই, কেমন ভাবে পেয়েছিলেন আপনি একজন মুস্তাফা জামান আব্বাসীকে? সঞ্জিতা, খুব খুশি হয়েছি তুমি এরকম একটা প্রশ্ন করবে। আসলে আজকে তো কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, সকালবেলায় চাচাকে হারিয়েছি। তবু দর্শক নিশ্চয়ই বোঝে নেবেন আমার কথা এবং ভঙ্গি থেকে। যখন আমি ছোট ছিলাম তখন বাবা আর চাচার মধ্যে, চাচাকে বলে পিতৃব্য, বাবা আর চাচার মধ্যে খুব একটা তফাৎ ছিল না। আমরা একই বাড়িতে বড় হয়েছি তো। আব্বা আমাদেরকে যেরকম চাচার মেয়েদেরকে নিয়ে স্কুলে নিয়ে যেতেন, ঈদের দিন একসাথে নিয়ে গিয়ে কাপড় বানিয়ে দিতেন, চাচাও একই রকম আমাদেরকে, যেদিন আব্বা হয়তো ওনার ব্যারিস্টারি থাকে খুব ব্যস্ত থাকতেন, চাচা নিজেই গাড়ি চালিয়ে হরিক্রস স্কুলে আমাদের নিয়ে যেতেন। ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি আমার মনে পড়ছে, চাচা জিজ্ঞেস করছে তো কেমন হলো পরীক্ষা, চল তাড়াতাড়ি খেয়ে নিবি, আবার বিকালবেলা পরীক্ষা আছে। মানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে বাবার মতনই চাচা যুক্ত রয়েছেন। এবং তোমরা পরবর্তীতে দেখেছো যে আমি নিজে একজন সঙ্গীত শিল্পী হয়ে উঠেছি বা ওঠার চেষ্টা করেছি, সেটার পেছনে কিন্তু চাচার একটা বিরাট প্রভাব রয়েছে। ছোট থেকে আমার আব্বা ছিলেন ব্যারিস্টার, আইনের বিষয়ের লোক। ফুপু এবং চাচাকে দেখেছি সঙ্গীত প্র্যাকটিস করতে। তো ফুপুর বিয়ে হয়ে গেল 8 বছর বয়সে, রয়ে গেল শুধু আমরা বাকি আমার চাচা। চাচাকেই সবসময় দেখতাম সবকিছুতে। উনি খুব মানে ধরো সামিরা লাবণীকে স্কুল থেকে নিয়ে আসলেন, চাচি টেবিলে খাবার দিচ্ছে, ওইটুকু সময় যে আধা ঘন্টা পেলেন তার মধ্যেও উনি গলা সাধতেন, তার মধ্যেও উনি 15-20 মিনিট উনি গলা সেধে নিলেন। এবং আগামীতে চাচার কোন প্রোগ্রামটা আছে, কোন গানটা গাইবে, আমরা চাচার গান গাইতে বসলেই আমরা বুঝে যেতাম যে নিশ্চয়ই এই দুটা গান চাচাকে আগামীতে গাইতে হবে। যেই হারমোনিয়ামটা ধরলো হয়তো দেখলাম যে 8-10 বার একই গানটা গাইলো। মানে প্রত্যেকটা বিষয়ের পেছনে তার প্রচুর সাধনা ছিল। এবং সবসময় দেখতাম উনি তো
পল্লী সঙ্গীত কালেকশনও করতেন গ্রামে গঞ্জে গিয়ে। তো বাড়িতে আমাদের অনেক নানান মানে বাংলাদেশের নানান অঞ্চল থেকে লোকেরা আসতো, তারা থাকতো রাতের বেলা, এবং ওনার তখনকার দিনের ওই যে একটা ফিতা দেওয়া টেপ ছিল না, সেই টেপের মধ্যে দিয়ে উনি গানগুলো রেকর্ড করে নিতেন। পরবর্তীতে বিটিভিতে ভরা নদীর বাঁকে বলে একটি অনুষ্ঠানে, সঞ্জিতা তুমি অনেক ছোট, তোমার মাধ্যমে দর্শকদের সবাই মনে আছে নিশ্চয়ই বিটিভি সেই অনুষ্ঠানের কথা। ফাতেমা তুমিও এসছো সেই অনুষ্ঠানে, এমন কেউ নেই, সুবীর নন্দী থেকে আরম্ভ করে ফরিদা পারভিন, শম্পা রেজা, কেউ নেই, শাকিলও নিশ্চয়ই এসছো, এমন কেউ নেই যে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। যেটা ফাতেমা বলল যে পল্লী সঙ্গীত গাইবার তো একটা আলাদা ঢং আছে, চাচা নিজে সেগুলোকে মস্ক করতো, শুধু যে রংপুরের গান তা না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গান তিনি মস্ক করতেন, টেপ করে রাখতেন, কালেকশন করতেন, এবং সেগুলো শিখে শিখে আবার অন্য শিল্পীদেরকে শিখাতেন। আবিদা সুলতানাকেও আমার মনে পড়ছে, আরতি ধর, সবাই বসে বসে চাচার কাছে ড্রয়িং রুমে গানগুলো শিখছে, এবং টেলিভিশনের প্রোগ্রাম, বান্না বলে একজন শিল্পী ছিলেন সিলেট থেকে, তার টেলিভিশন প্রোগ্রাম করছেন এবং আসছেন। চাচা তার বাচনভঙ্গি খুব সুন্দর ছিল, অপূর্ব সুন্দর বক্তৃতা দিতে পারতো, সেটা আমাদেরকে খুব মোহিত করে রাখতো। যখনই আমার আব্বা বিদেশে যেতেন, ওনার নানান রকম আন্তর্জাতিক কাজে উনি ব্যস্ত থাকতেন, চাচা আমাদেরকে খুব সুন্দর করে কোরআন পড়া শেখাতেন, নামাজ পড়া শেখাতেন। তার পাশাপাশি নজরুলের গান তো অবশ্যই, শাকিল যেটা বললো যে কবি কাজী নজরুল ইসলামের গানকে এই বাংলাদেশে আরো ফার্দার করাতে, আরো প্রসার প্রচার এবং বিশেষ করে ইসলামী সঙ্গীতগুলোকে ধরে রাখার জন্য চাচার একটা বিশাল অবদান ছিল। সবসময় উনি ওগুলো প্র্যাকটিস করতেন, দাদুর রেকর্ডগুলো বাসায় বাজাতেন। কিন্তু এছাড়াও উনি দরজাটা বন্ধ করে যখনই একটা ঝড় আসতো উনি অনেক রবীন্দ্রসঙ্গীত গাইতেন। এইটা কথাটা ফাতেমা তুমি ঠিক বলেছো, যে শুধু এক ধরনের গান নয়। তারপরে ওই যে একটা গান ছিল চাচার খুব প্রিয়, বুঝে কি গো কথা কথা ওইটা বুঝে কি গো পরিচয়, গান থেমে যায় তবু যে হায়, গান থেমে যায় তবু যে হায়, রহে সুর মধুর। অধ্যাপক নাশিদ কামাল, আপনার কাছে আমরা আরও শুনবো, তবে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি, তাদের কাছে একটু শুনতে চাই আমরা। এই যে পূর্বসূরি থেকে শুরু করে উত্তরসূরি পর্যন্ত একটি পরিবারে যে সঙ্গীতের ধারা মুস্তাফা জামান আব্বাসী, তারপরে আবার অধ্যাপক নাশিদ কামাল, তারা ধরে রেখেছেন। মুস্তাফা জামান আব্বাসীর ক্ষেত্রে শুধু সঙ্গীত শিল্পী বললেও মূলত সঠিক বলা হবে না, একজন শিক্ষক, একজন গবেষক, একজন লেখক হিসেবেও তার যে পদচারণা ছিল সকল ক্ষেত্রে আমাদের সকলের জানা। সেই ক্ষেত্রগুলো সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের কাছে শুনতে চাই। খায়রুল আনাম শাকিল। ওনাদের পরিবারে সঙ্গীতটা তো একটা বিশাল জায়গা জুড়ে ছিলই, পাশাপাশি শিক্ষা, প্রত্যেকেই খুব শিক্ষার দিক থেকে সেই উচ্চশিক্ষিত ছিলেন প্রত্যেকে, এবং ভালো, প্রত্যেকেই ভালো ছাত্রছাত্রী ছিলেন। পাশাপাশি গানটাকে ওনারা চর্চা করে গেছেন, এবং এই যে শিক্ষার দিকটা ছিল সেটার কারণেই হয়তো আব্বাসী সাহেব যেই গবেষণার কথাগুলো বলছি, এই যে অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘকাল উনি উপস্থাপনা করেছেন, গবেষণা করেছেন, বিভিন্ন শিল্পীদেরকে উনি ওখানে ইন্ট্রোডিউস করেছেন, নতুন নতুন মুখ, নতুন কণ্ঠ, সবটা মিলে এই বিষয়টা কিন্তু একটা বিশাল ব্যাপার। একজন শিল্পী যদি পাশাপাশি তার শিক্ষার লেভেলটা ওই মাপের হয়, সে কিন্তু সত্যিকার অর্থে একটা নিজেকে দারুণভাবে সমৃদ্ধ করতে পারে। একটা তো গানের বিষয়টা তো আছে, পাশাপাশি যদি গবেষণার কাজটাও তিনি করতে পারেন, একটা অন্য মাত্রায় নিজেকে সমৃদ্ধ করা, এই বিষয়টি কিন্তু ওনাদের সবার মধ্যেই রয়েছে, এটা ওই পরিবারের। আমি ওনাকে বিভিন্ন শাস্ত্রীয় গানের অনুষ্ঠানে ওনাকে দেখতাম, উনি উপস্থিত থাকতেন, শাস্ত্রীয় গান শুনতেন এবং মন ভরে গান শুনতেন এবং এনজয় করতেন। এই জিনিসটা আমাদের শিল্পীদের মধ্যে খুব বেশি লক্ষ্য করা যায় না, যে নিজে শিল্পী হয়ে আরেকজন শিল্পীর গানের অনুষ্ঠানে উপস্থিত হওয়াটা। এটা আমি ফাতেমা ওনার কাছে আমি আমার শিখেছি, আব্বাস ভাইয়ের কাছে শিখেছি। নাশিদ যেটা বললো যে
খাওয়ার টেবিলে খাওয়া শুরু করার 5 মিনিট আগে 10 মিনিট আগে উনি একটা টান টান দিয়ে বসলেন। মোছে কে পরিচয় গানটা আমি কথায় বলতেন এই গানটা, হেসে হেসে খুব গাইতেন এই গানটা, খুব গাইতেন মনে গানটা। আছে। তো এই যে শেখার ব্যাপারটা গুরুর কাছে মানুষ শেখে, যেরকম আব্বাসী ভাই সংস্পর্শে একটা জিনিস শেখা হচ্ছে তার থেকে আরো অনেক বেশি। একটা গুরুর কাছে মানুষ ঘড়ি ঘন্টা ধরে শেখে, তারপর আচ্ছা ঠিক আস্তে শেষ করো। আব্বাসী ভাইয়ের সঙ্গে রেকর্ডিং করতে গেলে তুমি শিখছো, শুটিং করতে গেলে, এবং প্রত্যেকটা শুটিং নিজে যেতেন। অনেকগুলো বই আছে ভাইয়ের লেখা, ঠিক আমি নাম্বারটা বলতে পারবো না, তবে 70-এর কাছাকাছি হবে। যে উনি অত্যন্ত একজন ধার্মিক মানুষ ছিলেন, ভীষণ। পাশাপাশি ওনার সঙ্গীত চর্চা, উনি কখনোই দুটোকে মনে হয়নি ওনার কাছে যে না আমি এত ধর্মকর্ম করছি, আমার গানটা গাওয়া উচিত না। বা আমরা আরও শুনবো আপনার কাছে। এই মুহূর্তে আমরা নাশিদ কামাল আপনার কাছে একটু জানতে চাই, তিনি শেষের দিকে অনেকটা একটু নীরবে নিভৃতে আড়ালেই থাকতে চেয়েছেন, সকলের লোকচক্ষুর আড়ালে, এবং এই যে শেষের সময়টা তার কেমন কেটেছে, কেমন ছিলেন তিনি সেই সময়টাতে, আপনার কাছে একটু জানতে চাই। আসলে ইচ্ছে করে নয়, উনি খানিকটা অসুস্থই হয়ে পড়েছিলেন। 2-3 বার করে স্ট্রোক হলো, তারপরে যে করোনার সময় করোনা মহামারী হলো। ওনার যে একটা স্বাভাবিক একদম বাচ্চাপানা একটা ছেলে মানুষই আছে, এতগুলো বই লিখবে, ছাত্রছাত্রীদের নিয়ে আইইউবিতে আব্বাসউদ্দিন নজরুল চ্যাপ্টার এই একটা প্রতিষ্ঠানকে উনি গড়ে তুলেছিলেন। সেখানে নজরুল এবং আব্বাসউদ্দিনের যে সখ্য সেটা সম্পর্কে উনি পড়াতেন, এবং ছাত্রছাত্রীদের নিয়ে উনি ত্রিশালে গিয়েছিলেন গরমের মধ্যে, মে মাসে। সেখান থেকে ফেরার সময় ওনার হঠাৎ স্ট্রোক করে যায়। এটার পরে উনি আর মানে সামনে আসেননি ওনার শারীরিক কারণে। কিন্তু চাচা অনেকদিন 2-3 মাস স্ট্রোকের পরেও উনি আবার হারমোনিয়াম নিয়ে বসার চেষ্টা করেছিলেন। 2-3 মাস বসে যখন দেখলেন যে গানটা আর আগের মতো হচ্ছে না, তখন উনি গানটা আর গান নিয়ে আর ওনার বই টইগুলো নাড়াচাড়া করতেন। আমি একটা জিনিস দেখতাম চাচার, এই যে বই লেখার কারণে ওনার সবচেয়ে বড় যেটা ওনার কন্ট্রিবিউশন, অবদান, সেটা হচ্ছে মোহাম্মদের নাম। তার কারণ আমি বলবো যে উনি তো ইসলামিক হিস্ট্রির ছাত্র ছিলেন, এবং ইসলামিক হিস্ট্রি থেকে উনি ওটা প্রসূত এই যে হযরত মুহাম্মদের তার জীবনীটা। কিন্তু যেহেতু উনি নজরুলের একজন ডিসেন্ডেন্ট এবং নজরুলের গান উনি এত সুন্দর মুখস্থ জানেন, প্রতিটা পদে পদে ছত্রে ছত্রে নজরুল কোন কোন গান লিখেছেন এবং কিভাবে কিভাবে সেটা আমাদের নবীজির জীবনের সাথে সংযুক্ত আছে, সেটা দেখে উনি একটা বাংলা বই লিখেছেন যেটা একেবারেই অনবদ্য। এছাড়া ভাওয়াইয়ার জন্মভূমি 3টে খণ্ডে সমস্ত ভাওয়াইয়াগুলোকে গান সংগ্রহ করা এবং স্বরলিপি করা, যেরকম নজরুল ইনস্টিটিউট থেকে বার হয়েছে নজরুলের গান, উনি একাই নিজেই 3টে খণ্ডে ভাওয়াইয়া গান বার করেছেন। ওনার স্টোরি বই আছে, কি বলে, নভেল আছে, তারপরে ছোট গল্প আছে, চাচির সাথে ওনার কবিতার বই আছে। এগুলোর খ্যাতির কারণে অনেক মানুষ ওনার সাথে দেখা করতে আসতেন। চাচাকে আমি কোনোদিন মুখ মলিন করতে দেখিনি, যদিও ওনার শারীরিক তখন অ্যাবিলিটিস গুলো কমে গেছে, সবাইকে মনে রাখতে পারছেন না, সবার সাথে অনেকক্ষণ গল্প করতে পারছেন না, কিন্তু কি যেন একটা হাসি, অমলিন যে একটা হাসি ওনার ছিল, ওই হাসিটা উনি একদম শেষ পর্যন্ত উনি সেই হাসিটা একদম শেষের দিকে আমাদেরকেও চিনতে পারছিলেন না, কিন্তু বুঝতে পারতেন যে আমরা আপন লোক। কিন্তু মানে কি বলবো, এত মিষ্টি আর এত কি বলে আপন সেই হাসিটা, আমার মনে হয় যে যে কেউ, তোমরা যদি যে কেউ দেখো, তোমরা ভাববে যে খোদা তাআলার সরল একটা বান্দা যে পৃথিবীতে আসে, যে ফেরেশতার মতো, তার মধ্যে কোনো কালিমা নেই, কোনো হিংসা নেই, দেশ নেই। শাকিলও যেটা বললো, এখানে আলোচনা করলো যে একটা মানুষ গানকে তার ক্যারিয়ার হিসেবে নেওয়া, যে আমার 2টো গান শোনানো হলো, আমি এখন এখান থেকে টাকা পাবো, এরকম না। গানকে সত্যিকারের অর্থে ভালোবেসে, এবং কেউ যদি মারা যেত তারা বলতো যে এসে আব্বাসী ভাই দোয়া করে যান, দোয়ার সাথে সাথে চাচা 3-4টা হামদ ও নাত পেশ করতেন। উনি সেখান থেকে কোনো মানে এটার থেকে খ্যাতি হবে বা পারিশ্রমিক হবে বা এটার বিনিময়, ওই ধরনের মানুষই ছিলেন না। সুফি মানুষ যেটাকে বলে, সেইভাবেই উনি নিজেকে তৈরি করেছিলেন যে এই পৃথিবীতে আমরা ট্রাভেলারের মতন এসেছি। এইরকম মাটির সাথে মিশে যাওয়া মানুষ যদি কেউ হতে পারে, তবে আমি বলবো যে চাচার জীবনটা সার্থক হবে, যে ওনাকে কেউ অনুকরণ করতে পেরেছে, অনুসরণ করতে পেরেছে, এবং ওনার মধ্যে দিয়ে আরো মানুষরা বেঁচে থাকবে তাদের গুণ সাধনায়। মোস্তফা জামান আব্বাসী আমাদের জন্য সত্যি অনুকরণীয়, অনুসরণীয়। অনেক ধন্যবাদ নাশিদ কামাল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এত কঠিনতম সময় আপনার পরিবারের জন্য এবং আপনার দেশের বাইরে থেকেও আমাদের সাথে যে আজকের আয়োজনে যুক্ত হয়েছেন, আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনার প্রতি।
আমরা আয়োজনের শেষ দিকে চলে এসেছি। শেষ কথা শুনবো আজকের আয়োজনের মুস্তাফা জামান আব্বাসীকে নিয়ে। খায়রুল আলম শাকিল, আপনার কাছে শুনবো। আমি মনে করি যে কথাটি বলল যে নাশিদ, যে ওনার যে জীবন, ওনার যে সঙ্গীত, ওনার যে গবেষণার কাজ, এগুলো আমার মনে হয় সংরক্ষণ করা উচিত, যাতে করে এই প্রজন্মের ছেলেমেয়েরা যে লোকসুরের গান সত্যিকার অর্থে কিভাবে গাইতে হবে সেটার এক ধরনের নির্দেশনা কিন্তু তারা পাবে ওনাদের মতো শিল্পীদের গান থেকে। এছাড়া লোকসঙ্গীত সম্বন্ধে পুরনো কথা, সেই সময়কার উনি যে গবেষণার মাধ্যমে যে বইগুলো রেখে গেছেন, সেগুলো আমি মনে করি যে ওরা যদি একটু নাড়াচাড়া করেন। আজকাল তো লেখাপড়ার ওইভাবে ওই অভ্যেসটা সেভাবে নেই। আজকাল সবাই তো খালি ওই অনলাইনে যা কিছু দেখছে এইগুলো পড়ে, কিন্তু বই ঘাটা বা এই যে পুরনো বই টইগুলো ওনারা যে এত সময়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে ওনারা যে লেখনীগুলো রেখে গেছেন, আমি মনে করি যে সেইগুলো একটু দেখলে পরে আমরা আমাদের যে মাটির যে গান, সেই গান সম্বন্ধে তাদের আরও ভালো ধারণা হবে। সত্যি তাই। ফাতেমাতুজ জোহরা, আপনার কাছে শুনবো। হ্যাঁ তাই, কারণ যদি বলি এখনকার এই জেনারেশনের মধ্যে অন্যরকম তাড়না, হ্যাঁ, তো আমি বলবো যে এই জেনারেশনে যেখানে বিশ্ববিদ্যালয়ে মানে উচ্চ বিদ্যাপীঠ যাকে বলে, তিনি তো সেখানেও পড়াতেন। তার মানে উনি এই জেনারেশনের সঙ্গে উনি যুক্ত ছিলেন, শিক্ষা দীক্ষার সঙ্গে, সব কিছুর সঙ্গে। তাহলে ওখানে থেকে উনি যদি গবেষণা করতে পারতেন, লিখতে পারতেন, এইভাবে গবেষণার সঙ্গে যুক্ত থাকতেন, শিল্প সৃষ্টি এবং শিল্প চর্চার সঙ্গে যুক্ত থাকতেন। উনি শিল্পকলা একাডেমির ডিজেও ছিলেন, তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছিলেন। তো এত বড় একটা পরিধির মধ্যে, এত বড় একটা জীবন প্রবাহের মধ্যে যদি উনি থেকেও মানে এই যে চলে না এইভাবে, আমরা কি কেউ এটাকে গ্রহণ করতে পারি না? পারি তো, কোনো কৈফিয়ত না দিয়ে বা কোনো কিছু না দিয়ে। কিন্তু এটা ওনার খোদাপ্রদত্ত জিনিস ছিল, এটাকে নকল করে এভাবে করা যাবে না। মুস্তাফা জামান আব্বাসী একটা প্রদীপ ছিল, প্রদীপটা নিভে গেল, এটা সর্বসত্যি কথা। আমরাও একসময় চলে যাব, কেউ না কেউ চলে যাব, কিন্তু আব্বাসী ভাইয়ের যে আলোটা, যেটা রোশন যেটা বলে, ওটা পৃথিবীতে রয়ে গেছে, আমাদের বাঙালি মানুষদের মনে রয়ে গেছে। তাকে আমরা সম্মান করতে পারি, সম্মান করতে হবে, মনে করতে হবে, স্মরণ করতে হবে। সত্যি তাই। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তাকে মাফ করে দিন, তাকে মাগফিরাত দিন, এটাই আমি বলতে চাই। আর কত কথা যদি বলতে না, আমাকে আমার সব মনে হচ্ছে এখন আর কি, যে আমরা বিশাল একটা কিকে হারালাম। এটা ছাতা মাথা কিছুই বলবো না, মানে বিশাল একটা কিছু আমরা চোখের সামনে থেকে আমরা হারিয়েছি। তার সঙ্গীতের আলো আলোকিত করে রাখুক আমাদের সঙ্গীত অঙ্গনকে, প্রজন্ম থেকে প্রজন্মে, যুগ থেকে যুগান্তরেই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, বহুমাত্রিক সঙ্গীতজ্ঞ মুস্তাফা জামান আব্বাসী আমাদের ছেড়ে চলে গেছেন। তাকে হয়তো আমরা আর পাবো না, তবে তার সঙ্গীত চর্চার যে ফল, যে আদর্শ, যে নীতি, তা আমাদের কাছে অনুসরণীয় হয়ে থাকবে। আমাদের তরুণ প্রজন্ম তার সঙ্গীতের আলোয় আলোকিত হবে অনেক দিন, আর অনেক বছর, শত সহস্র বছর আমাদের হৃদয়ে তাকে বাঁচিয়ে রাখবে। এই প্রত্যাশা রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। তার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।